ঢোকা মাত্র বউ এক হাতে বটি অন্য হাতে শার্টের কলার ধরে অ্যাকশন শুরু করে দিল। আড্ডা মারা শেষ হয়েছে আপনার? সারাদিন খেয়ে দিয়ে কাজ নাই? বন্ধুদের সাথে দিন রাত সময় কাটানোর এত শখ, তাহলে বিয়ে করেছেন কেন? পাশের রুমে আব্বু আম্মু সজাগ আছে দেখে ডেকে বললাম, যা বলার আস্তে বলো শোনা। ও মা, এই কথা বলাই তের গলার ভলিউম যেন অটোমেটিক্যালি দ্বিগুণ হয়ে গেল। আব্বু আম্মু এতে খুশি, কারণ আমাকে শায়েস্তা করার জন্যই তো তারা এই বাড়িতে ডেকে বউ করে এনেছে। এদিকে তের মুখের শব্দ বোমা, অন্যর গল ফাটছে তো ফাটছেই। তের মুখে হাত দিয়ে থামানোর চেষ্টা করে আমার হাতে কামড় বসিয়ে দিল। ও মা গো বলে চিৎকার করে উঠলাম। তারপর মনে মনে ভাবলাম, জোরে চিৎকার দেওয়া যাবে না, পাশের রুমে আব্বু আম্মু আছে, ওনারা ভাববে বউয়ের হাতে ধুলাই খাচ্ছি। কি একটা অবস্থা! টেবিলে খাবার রাখা, চুপচাপ খেতে বসলাম। এই মুহূর্তে তেকে কিছু বলা মানে কানের পর্দায় বাড়তি প্রেসার প্রয়োগ। তে গিয়ে শুয়ে পড়েছে, আমিও এসে চুপচাপ শুয়ে পড়লাম। বিয়ের পর থেকে তের আর আমার মধ্যিখানে মোটা একটা তাজা কোল বালিশের দূরত্ব। ভুল করে হোক বা ইচ্ছা করে, কোনোভাবে যদি বালিশের সীমান্ত পার করে আমার হাত ওপাশে চলে যায়, তাহলে তের একটা চিমটি আমার সারা রাতের ঘুম হারাম করে দেয় সযত্নে। চুপচাপ পকেট থেকে তের প্রিয় চকলেট বের করে দুই বালিশের মাঝখানে রেখে দিলাম। এই চকলেট ওর ভীষণ প্রিয়, প্রতি রাতে বাসায় ফেরার সময় নিয়ে আসি ওর জন্য। চকলেটটা চুপচুপ করে খেয়ে সাবার করে দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছে। কি অকৃতজ্ঞ রে বাবা, মুখে একটা ধন্যবাদও বললে কি হয়। একদিনের ঘটনা, পেটে প্রচন্ড খিদে, সামনে বিরিয়ানির প্লেট থাকতেও না খেতে পাবার মতো অবস্থা আমার। কথাটা ভাবতে ভাবতে হাতটা কখন তের পেটের উপর পড়লো টের পাইনি। পেটে হাত বুলিয়ে দিলাম আলতো করে, খুব সাবধানে, কারণ সে টের পেলে ধোলাই খাবার বন্দোবস্ত হতে পারে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। ধোলাই খেলে খাবো, তবু আজকে তের ঠোঁটের স্পর্শ পাইতেই হবে। ধীরে ধীরে উঠে প্রথমে তের দুই গালে দুইটা চুমু খেলাম। না না, বাস্তবে না, মনে মনে, কারণ প্র্যাকটিক্যাল খেতে গেলে যদি তের ঘুম ভেঙে যায়, তাহলে তো লিপের বদলে ধোলাই খেতে হবে। অবশেষে তের ঠোঁটের এরিয়ায় আমার ঠোঁট। টানা 10 সেকেন্ড, 11 সেকেন্ড, তে তার হাঁটু দিয়ে জায়গা মতো একটা মেরে দিল। উল্টে গেলাম, চোখে সরিষার ফুল উদয় হয়েছে। ওসব তো আগের কথা, এখন ভাবলেও দুঃখ হয়। আমিও উপর হয়ে শুয়ে পড়লাম। হঠাৎ পিঠের উপর একটা দুম করে কিল পড়তে লাফিয়ে উঠলাম। উফ, কি হয়েছে? বলেছি না উপর হয়ে শোবে না, হৃৎপিণ্ডে চাপ পড়ে। হৃৎপিণ্ডের ভেতরে যার বসবাস, সেই তো দিন দিন হৃৎপিণ্ডের 12টা বাজাচ্ছে। হৃৎপিণ্ড দিয়ে আর কি হবে? এক কথায় দুই কথায় আবারও হালকা ভলিউমে ঝগড়া শুরু হলো। আমি বিছানা ছেড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে উঠোন বেরিয়ে রাস্তায় এসে বসলাম। ঝগড়ার রসিলায় শান্তিতে একটা বিড়ি তো খেতে পারবো। আহ, শীতল হাওয়ায় শরীরটা জুড়িয়ে গেল। একটা সিগারেট ধরিয়ে এক টান দিয়ে ধোঁয়া ছাড়বো, এমন সময় আমার আশেপাশে কারোর উপস্থিতি টের পেয়ে সিগারেটটা পায়ের নিচে ফেলে দিলাম, কিন্তু মুখের ধোঁয়া ছাড়তে পারলাম না। পাশে বসে তে বলল, চলো চাঁদ দেখি। আমার কিছুর বলার উপায় নেই, বলতে গেলেই মুখের ধোঁয়া বেরিয়ে যাবে, তারপর তের অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা কানে যায়নি বলেই পিঠের উপর দুম করে একটা কিল বসিয়ে দিল। সেই কিল ফুসফুসে প্রেসার ক্রিয়েট করতেই মুখের ধোঁয়া বেরিয়ে গেল। জলদি করে বললাম, চাঁদটা কি আমার আব্বুর যে আমার থেকে অনুমতি নিতে হবে? কি তুমি একলা দেখলে চাঁদকে সূর্যের মতো দেখায়? আমার মুখ দিয়ে ধোঁয়া বের হতে দেখে তে চোখ লাল করে তাকিয়ে আছে। অসংখ্য কিল আমার পিঠের দিকে ধেয়ে আসছে, তা আমি স্পষ্ট বুঝতে পারলাম। বুদ্ধি করে বলেই ফেললাম, আজকে নিজের চোখেই দেখলে তো, তোমার কিল খেলে বুকের ভেতর জ্বলে পুড়ে কি পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হয় কষ্টে। তুমি দেখলে তো তে। কিল আরো একটা হজম করলাম। চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে তের কাঁধে হাত রেখে বললাম, তোমার কিল না খেলে চাঁদের এই অপরূপ সৌন্দর্য আমার অজানাই রয়ে যেত, কারণ আগে কোনোদিনও এতটা মনোযোগ সহকারে দেখিনি যে চাঁদ। ধাক্কা মেরে দিয়ে চলে গেল ঘরে। আমিও পেছন পেছন এসে চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন সকালে বিড়ি খাবার বিষয়টি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেললো তে। একেবারে সবার সামনে ইজ্জতটা নিয়ে টানাটানি করে ছাড়লো। দুপুরে রুমে বসে আছি, আবারও এই বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হলো। এক পর্যায়ে তের কালে একটা চড় বসিয়ে দিলাম। ঘর থেকে বেরিয়ে আসলাম, খারাপ লাগছে ভীষণ নিজের কাছেই। বিয়ে হয়েছে এই 1 বছর। এই 1 বছরে চুপচাপ সহ্য করে গেছি তের সমস্ত রকমের ছেলে মানুষই। সহ্য না করে উপায় নেই। তের বয়স এখন 17 আর আমার 27, বয়সে 10 বছরের ব্যবধান। তার থেকেও বড় বিষয়, তে আমার বড় খালার মেয়ে। খালা আর খালু গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান। তারপর আম্মু তেকে আমাদের বাসায় নিয়ে আসেন। তারপর আমার আর তের বিয়ে পড়িয়ে দেন। তের 1000টা কেল খুশি নিয়েও আমার বিন্দু মাত্র অভিযোগ নেই। ভালোবাসা কয় প্রকার তা আমার জানা নেই, তবে তের প্রতি আমার ভালোবাসা সবার ঊর্ধ্বে। পিচ্ছি বউকে নিয়ে তো টম এন্ড জেরির মতো জীবন যাপন করছি। তের
তের বড় একটা বোন আছে, তারও বিয়ে হয়েছে। তে ছোট বলে বাবা মায়ের অতি আদরের মেয়ে ছিল। বাবা মা হারিয়ে ওর মনের কি অবস্থা সেটা ভাবলেই চোখে জল চলে আসে আমার দেরি করে ঘরে ফেরা, দীর্ঘ সময় কোথাও থাকা, তে এগুলো একদমই সহ্য করতে পারে না। আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ হয়তো আমাকে কেলিয়ে দাঁড়িয়ে ওর ভালো লাগে, তবে স্বামী হিসাবে স্ত্রীর কাছে যাওয়া তো দূরের কথা, তুই একটা রোমান্টিক কথা বলে ও লুচ্চা মুচা বলে একাকার করে ভাসিয়ে দেয়। তাই কোলবালিশের এপার ওপারে সীমাবদ্ধ আমাদের সংসার। এসব দুঃখ নিবারণের জন্যই মাঝে মধ্যে দুই একটা বিড়ি খাই, কিন্তু সবকিছু ভুয়া কথা। বিড়ি এবং দুঃখের মধ্যে তেমন কোনো সংযোগ নেই, বরং বিড়ি খেলে টেনশনটা আরো বেশি বাড়ে। পেয়ে যদি কোনো মতে ঘ্রাণ পায় তাহলে একটা বিড়ি খাওয়ার অপরাধে 10টা কিল আমার জন্য সাজিয়ে রাখবে। এর মুখটা কালো দেখলে আমার মনে হয় পৃথিবীর সমস্ত কষ্ট এবং হতাশা এসে বুক ভারী করে ফেলেছে আমার। আর সেই আমি আজকে দেখে থাপ্পড় মারলাম। কি বলবো কি করবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। রাতে খেয়াল করলাম তে ফুপিয়ে কাঁদছে। আমার ভেতরটা কেমন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে কোলবালিশটাকে লাথি দিয়ে ফেলে তেকে যে জড়িয়ে ধরে ক্ষমা চাই, আবার ভয়ও করছে এমনিতেই তের মাথায় অনেক রাগ। যদি চেঁচিয়ে বলে উঠে ছাড়ো আমাকে তাহলেই কেলেঙ্কারি, সবাই শুনলে কি ভাববে। তবুও সাহস অর্জন করে হাত বাড়িয়ে তের মাথায় হাত বুলিয়ে বললাম, আর কোনোদিনও এমন হবে না, একবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কিছু না বলে আমার হাতটাকে সরিয়ে সেভাবেই কেঁদে যাচ্ছে। আমি বাইরে বেরিয়ে গিয়ে অনেক রাত অব্দি বসেছিলাম, কারণ তের কান্না দেখার ক্ষমতা আমার নেই। ফিরে এসে দেখলাম তে ঘুমিয়ে আছে, আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্নে ঘুমটা ভেঙে গেল। তেকে তো দেখছি না পাশে, বুকের ভেতরটা ধরাম করে উঠলো। এত সকাল সকাল তো কখনো তে ঘুম থেকে ওঠে না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তে নেই। তোর মতো লাপার ঝান্ডেস মার্কা স্বামী আমার দরকার নাই, তোর সাথে না গিয়ে আজীবন কুমারী থাকবো তাও ভালো। লাপার ঝান্ডেস এই শব্দটা তের ডিকশনারিতে কবে কিভাবে যুক্ত হলো? তের মাথা ঠান্ডা হলে তা ঠিক জেনে নেব। তের মুখে কুমারী থাকার কথা শুনে তের বড় বোন রোজ মুখ চেপে হাসছে। তোমার চিরকুমারী থাকার কথা সত্য, কিন্তু যথেষ্ট সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারবে না। সাক্ষী পিঠের উপর দেবার আগে এখান থেকে পালা বলছি। তুই কি করে বুঝবি? তুই সারা জীবনে কত জ্বালা। তুই কিল মারতে আসতেই রোজ আপু এগিয়ে এসে দেখে বাধা দিয়ে বলল, তুই ঘরে যাতে। তারপর আমার দিকে এগিয়ে এসে বলল, এসেছো অনেকক্ষণ হয়ে গেছে, চলো নাস্তা খাবে। না আপা, তের হাতে কিল না খাওয়া পর্যন্ত আমি এক ফোঁটাও পানি খাবো না। এটা যে নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। তের হাতের কিল না খেলে আমার যে খাবারই হজম হয় না। আমার কথা শুনে আপু হাসতে হাসতে শেষ। বাড়ি থেকে উধাও হয়ে তে তার বড় বোন রোজ আপুর বাড়িতে এসেছে। অনেক খুঁজে বউকে পেলেও বউয়ের ভাব দেখে মনে হচ্ছে এই জন্মে আর বউয়ের মন পাওয়া হবে না। পিচ্ছি বউটাকে নিয়ে আমি মহা বিপদে। রোজ আপুর বাসায় এসেছি, কিন্তু বউ এমন ভাব নিয়ে চলে যেন আমি তার সাথে প্রেম করার জন্য লাইন মারছি। কাছে থাকলে ভেঙচি কাটে, আমি পাশে গেলে দৌড়ে চলে যাই। এসব দেখে সত্যি আমার বুকটা ফাটে। সেদিন রোজ আপু তার বড় ননদের বাসায় চলে গেল। সম্ভবত ইচ্ছা করেই আমাদের দুজনকে রেখে দিয়ে গেছে। সারাদিন চোখে চোখে রাখলাম দেখে সে এমন ভাবে এড়িয়ে চলছে যেন আমি শিকারী সে শিকার। সন্ধ্যায় ঘুঘু ধরার ফাঁদ পাতলাম। সন্ধ্যা হতে তে রোজ আপুর রুমে ঢুকে দরজা বন্ধ করে আছে। আমিও জলদি করে খেয়ে অন্য রুমে ঘুমের ভান ধরে শুয়ে আছি। অনেক রাতে তে রুমের দরজা খুললো টের পেলাম। পেরিয়ে ডাইনিং রুমে গিয়ে অনেকক্ষণ পর ফিরে এসে রুমের দরজা বন্ধ করবে এমন সময় বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে রুমে ঢুকে পড়লাম। আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। সোজা গিয়ে তেকে চাপটে ধরলাম। সোজাসুজি ভাবে চাপটে ধরে আছি, তাই ভেবেছি তে কিছুই করতে পারবে না। কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে আমার তল পেটে ঘুষি মারলো। ততক্ষণে তো আমি অজ্ঞান হওয়ার উপক্রম। তারপর বিদ্যুৎ গতিতে গিয়ে একটা চাকু এনে আমার সামনে দাঁড়ালো। ঠিক আছে তে, আমার জড়িয়ে ধরাটা আমাকে ফেরত দিয়ে দাও প্লিজ, তবু প্রাণে মেরো না। কথা শেষ হতে দেরি, কিন্তু পিঠের ওপর তের কিল পড়তে মোটেও দেরি হলো না। স্প্রিং এর মতো ছিটকে রুম থেকে বেরিয়ে তের হাত থেকে জীবনটা বাঁচালাম। বিছানায় শুয়ে একটা স্যাড সং চালিয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। রাতের শোনা স্যাড সংটা এখন রোমান্টিক সঙ্গীতে পরিণত হলো রোজ আপুর ছোট ননদের আগমনে। আয়ুর বয়স 20 হবে, দেখতেও কম সুন্দরী নয়। এবার তেকে শায়েস্তা করার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরিকল্পনা করলাম। আয়ু ঘরে ঢুকতেই একটা রোমান্টিক গান গাওয়া শুরু করলাম। গান শেষ হতে না হতে খটাস করে দরজাটা খুলে তে বলে উঠলো, এইসব সঙ্গীত বাগানে গিয়ে পরিবেশন করো যাও, শুনে অন্তত মশাগুলো কানের পর্দা ফেটে মরে যাক। এতক্ষণ তে আয়ুকে খেয়াল করেনি। এবার চোখে পড়তেই একবার আমার দিকে আর একবার আয়ুর দিকে তাকাচ্ছে তে। আমি তে
তেকে আয়ুর সামনে আদেশ দিলাম, যাও আমার আর বেআইনের জন্য একটা চা করে নিয়ে আসো। আয়ু সামনে থাকায় ডাইরেক্ট অ্যাকশন না নিতে পেরে রাগে ফুঁসছে তে। আয়ুকে উদ্দেশ্য করে আবারও একটা রোমান্টিক গান গাওয়া শুরু করলাম। যে গলা তাতে ভর গান, গলা তো না যেন ফাটা বাঁশ। আমি জ্বলন্ত আগুনে পেট্রোল ছিটানোর জন্য আবারও বললাম, আমার গানের গলা নেই উপহাস, তুমি কি গানের বোঝো মূর্খ? এই গান যার উদ্দেশ্যে গাওয়া হচ্ছে তাকে জিজ্ঞাসা করো। তার কানে এই গান সুখের বান হইয়া প্রবেশ করে মনের নদীতে ঢেউ তুলিয়া এতক্ষণে চারপাশ তছনছ করে দিয়েছে। কি আয়ু ঠিক বলছি তো? তের অবস্থা দেখে মনে হচ্ছে যে পরিমাণ মেজাজ গরম হয়েছে তার, সেই গরম দিয়ে তাপ বিদ্যুৎ প্রকল্প করে একটা গ্রামের এক সপ্তাহের বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। তে কি মনে করে আয়ুর হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আয়ু খুব আন্তরিক, তের অপছন্দ যত কাজ সব সে আমার জন্য করে। আয়ু আমাকে ডিম সেদ্ধ করে খাওয়ায়, চা বানিয়ে খাওয়ায়, আমার সাথে গল্প করে, আর তে দূরে দাঁড়িয়ে থেকে আমাদের দিকে নজর রাখে। আজকাল আয়ুর সাথে সখ্যতা যত বাড়তে থাকে, তের পাহারাদারিও ততই বাড়তে থাকে। যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে তে আয়ুকে তার সাথেই রাখতে চায়, কিন্তু শত চেষ্টাও ব্যর্থ হয়ে যায় তার। আজকে হঠাৎ সামনে এসে তে বলল, আয়ুর সাথে এত ঘুটুর মুটুর কিসের? হ্যাঁ কিসের ঘুটুর মুটুর? আর তাতে তোমারই বাকি? তুমি তো বলেই দিয়েছো আমার মতো ল্যাপার ঝান্ডেস মার্কা স্বামী তোমার লাগবে না, তাই ভবিষ্যতের কথা চিন্তা করছি। আর এই ল্যাপার ঝান্ডের শব্দের অর্থটা কি বলতো? বেআইন পেয়ে সঙ্গীতের প্রতিভা কবি কবি ভাব উঠে উঠছে, তাই না? উল্টো পাল্টা কিছু দেখলে বুঝবে মজা, খুন করে ফেলবো একেবারে। কথা শেষ করে তে হনহন করে হেঁটে চলে গেল। একদিন রোজাবু তেকে নিয়ে বাইরে কোথাও যাওয়ার সময় আয়ু আমার রুমে ঢুকলো। আমি খাটের ওপর শোয়া আর আয়ু আমার পাশে বসা। হঠাৎ করে আয়ু আমার মুঠের ওপর ঝুঁকে পড়ে বলল, আপনাকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি আজও। আপনাকে আমার ভীষণ ভালো লাগে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এই অবস্থায় হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা ধরম করে উঠলো। দরজায় দাঁড়িয়ে আছে তে। আমি আয়ুকে আমার উপর থেকে ঠেলে সরিয়ে দিলাম। তেকে দেখে আয়ু দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তে রুমের দরজা বন্ধ করে দিল। তে ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালো। চোখে তার জল টলমল করছে। অন্তত আপনার চরিত্রে আমার বিশ্বাস ছিল, সেটা আজকে ভুল প্রমাণিত হলো। আপনার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা আমার মনে যদি থেকেও থাকে, সেটা আজকে শেষ। তে তুমি যেটা বুঝছো সেটা ভুল। কানে শুনলে হয়তো ভুল হবার চান্স ছিল, চোখে দেখাটা ভুল হতে পারে না। তে চোখে দেখাও কখনো ভিন্ন কিছু হয়। আচ্ছা আপনি চিৎ পটাং হয়ে শুয়েছিলেন আর আয়ু আপনার উপর ঝুঁকে কি আপনাকে পুজো করছিল, নাকি চোখে ময়লা পড়েছিল তা তুলে দিচ্ছিল? তে আমার কথা বোঝার চেষ্টা করো। আপনি যে মস্ত বড় একটা লুচ্চা সেটা আমার বোঝা শেষ, আর কিচ্ছু বোঝাতে হবে না। আচ্ছা তাই যদি হয়, তবে বিয়ের পর এতগুলো দিন জোর করিনি কেন তোমাকে কোনো কিছুতে? দুজনের মাঝখানে কোল বালিশের সীমানা কখনো অতিক্রম করিনি আমি। কেন আবার ওই রকম আয়ু টায়ু হয়তো গোপনে ছিল। আমি তেকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে রাখলাম। কিছু সময় তে স্থির থেকে তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, স্বামী হিসাবে এই অধিকার আপনার ছিল, কখনো সুযোগ দেইনি বলে আজকে জড়িয়ে ধরতে বারণ করিনি। এখন যদি আপনি একটা কথা বলেন তাহলে খবর আছে। কথা শেষ করে দরজা খুলে তে হনহন করে হেঁটে চলে গেল। আমি তো ভীষণ অবাক, সামান্য কোনো বিষয় নিয়ে যে কিল খুশি মারতে ছুটে আসে, আজ এত বড় ভুল বোঝাবুঝির পরেও তে কিল দিল না। তবে কি তের কিলের স্টক শেষ, নাকি কিল শূন্যতায় ভুগছে? আসলে তে আজ ভীষণ থমকে গেছে। বোঝার ভুল হলেও আমার কাছে এরকম কিছুই আশা করেনি তে। আর ওই আয়ুটাও কি করলো? এতদিন যা একটু বইয়ের হাতে কিল খাচ্ছিলাম, এখন তাও বরবাদ করে দিল। আমার পৃথিবী জুড়ে তো শুধুই তে। এই পৃথিবীতে এলিয়েন হয়ে আসার কি দরকার ছিল আয়ুর? তে যেই পরিমাণ পাগলি এই মুহূর্তে বোঝাতে গেলে চেঁচিয়ে আমার 12টা বাজিয়ে ফেলবে। আর থেকে বরং চুপ থাকি, তের মস্তিষ্কের ওয়েদারটা একটু ঠান্ডা হোক। সারাদিন তে নিজেকে রুমের ভেতরে রেখেছে, আর তেকে না দেখতে পেয়ে আমার মনটা তো কেমন যেন করছে। সন্ধ্যাবেলায় মন খারাপ লাগাটা মারাত্মক অস্থিরতায় রূপ ধারণ করেছে। বাসার ছাদে এসে সিগারেট ধরিয়ে একটা টান দিতেই পেছনে কারোর উপস্থিতি টের পেলাম। ঘুরে দাঁড়াতেই তেকে দেখে সিগারেটটা ফেলে দিলাম। আমার যেটা অপছন্দ সেটাই আপনি করেছেন, আবার সিগারেট? এই দুঃখ কষ্ট নিয়ে সিগারেট খাবো না তো কি বিরিয়ানি খাবো? সেটা আপনার ইচ্ছা। আমি এখানে আপনার কাছে নত হতে আসিনি, শুধু বলতে এসেছি এসব সিগারেট বিড়ি খাবেন না, নিজের খেয়াল রাখবেন। আর আপনার সাথে বাকি জীবনটা পার করার আশা আমি করছি না। তাড়াতাড়ি আমাকে মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করুন। কথা শেষ করে তে চলে যাওয়ার জন্য পা বাড়াতে লাগলো। আমি ওর এক হাত ধরে নিজের কাছে টেনে নিলাম। হৃদয় দিয়ে আমার প্রতিটি হৃদস্পন্দন অনুভব করতে দেখো, প্রতিটি হার্টবিট তোমার জন্যই কথা বলছে। এতদিন তোমার সব ছেলে মানুষই সহ্য করলাম, এত এত কিল হজম করেও তোমার বিশ্বাস অর্জন করতে পারলাম না।
এর চেয়ে বড় কষ্ট আর কি বা হতে পারে বলো? ভাই রে ভাই, পছন্দের বিরিয়ানি খাবার সময় তাদের নিচে লবঙ্গ বা এলাচ পড়লে যেমন অনুভূতি হয়, হঠাৎ করে আয়ু আসাই আমার অনুভূতি তেমনই হলো। তে চুপচাপ আমার বুকের সাথে লেগেছিল। আয়ু হন হন করে ছাদে এসে বলল, আপনাকে নিচে কোথাও খুঁজে না পেয়ে ছাদে চলে এলাম। তে আমার বুক থেকে মাথা তুলে বলল, যাক, খেয়াল রাখার মতো তো কেউ একজন আছে, ভালো করে খেয়াল রাখো আয়ু। কথাটা বলেই তে নিচে নেমে গেল। কাজটা করলে কি আসার আর সময় পেলে না? আসলে আমার কারণে আপনি ঝামেলায় পড়েছেন তো, তাই সরি বলার জন্য খুঁজতে এসেছিলাম। আয়ু, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? অনুভূতিটা ঠিক তেমনই। আসলে আপনি তেকে যেভাবে পাগলের মতো ভালোবাসেন, খেয়াল রাখেন, এরকম একটা ছেলেকেই মেয়েরা জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। জানি না কিভাবে আপনার প্রতি আমি দুর্বল হলাম, এটা আমারই দোষ। পার্থিব জগতে চলার পথে কত কিছু আমাদের ভালো লাগে, কত স্বপ্ন থাকে, কত আশা, কত কিছুই অপূর্ণ থেকে যায়। তাই বলে আমরা হতাশ হব? একদমই না। ওটা ভাগ্যে ছিল না তাই পেলাম না, অথবা ওটা আমার হবার ছিল না ভেবে মেনে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নেবার চেষ্টা করব। কোথাও আটকে থাকতে নেই, বুঝলে? আয়ু চুপ করে মনোযোগ সহকারে কথাগুলো শুনছে। তের প্রতি আমার ভালোবাসা, কেয়ার এসব দেখে তোমার ভালো লেগেছে, কিন্তু বাস্তবতা হলো আমি আর তে স্বামী স্ত্রী। পৃথিবীতে যত্নশীল শুধু আমি একলা নই। তুমি বলেছিলে মেয়েরা আমার মতোই কাউকে চাই। জগতে এমন আমার মতো মানুষ অনেক আছে। আসল কথা হলো একজন অন্যজনকে বুঝিয়ে ব্যালেন্স করে চলা, এটাই একে অপরের প্রতি ভালোবাসা বাড়ে। তুমি আমার মতোই কাউকে চাও, আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। বাহ, কত সুন্দর করে বোঝালেন। এতে তো আপনার প্রতি আরো দুর্বল হয়ে পড়লাম। আয়ু, আমাদের সব কিছুতেই তাড়াহুড়ো। আমরা যাচাই বাছাই না করে প্রেমে পড়ি ধুম করে, তারপর দেখা যায় হৃদয় ভাঙে নিঃশব্দে। তারপর আজীবন সেই বেদনা বয়ে বেড়াই। আর যত দোষ দিই ভাগ্য আর কপালের, তবুও আমি আপনাকেই ভালোবেসে ফেলেছি। একজন ভালো মানুষের প্রতি অন্য একজনের যেমন ভালোবাসা থাকে, তেমন ভয়ের কিছু নেই। তেমন ভালো আমিও তোমাকে বাসি আয়ু। নিচে থেকে হঠাৎ করে তের চিৎকারের আওয়াজ ভেসে এলো। আমি দৌড়ে গিয়ে দেখলাম কি হলো ব্যাপারটা। আমার পেছন পেছন আয়ু আসলো। এসে দেখলাম রোজ আপা ধরাধরি করে তেকে সোফায় বসালো। আপা, কি হয়েছে তের? বাথরুমে আসলে দেখে ভয়ে দ্রুত বেরিয়ে আসতে গিয়ে পা ফসকে পড়ে গেছে। তেমন কোনো সমস্যা নেই, শুধু একটু পাটা মুচকে গেছে হয়তো। 24 ঘন্টা যে মেয়ে স্বামীকে কিলের উপর রাখতে পারে, সেই মেয়ের আসলা দেখে ভয় পাওয়া বিলাসিতা ছাড়া আর কি হতে পারে? রোজা পা ফিক করে হেসে ফেললো। তে আর চোখে এমন ভাবে তাকালো যেন আমাকে গিলেই ফেলবে। সকালে ড্রয়িং রুমে সবাই মিলে বসে আছি। আয়ু আমার দিকে তাকাচ্ছে, আমি তের দিকে। তে একবার আমার দিকে আর একবার আয়ুর দিকে তাকাচ্ছে। রোজা পার চোখ দুটো মার্বেলের মতো আমাদের সবার উপর ঘুরছে। কি একটা অবস্থা, মনে হচ্ছে আজকে কথা বলতে মানা, যেন আজকে তাকাতাকি দিবস। কি অবস্থা কি? তোদের ফলো করতে গিয়ে চোখগুলো ঘুরতে ঘুরতে আমার মাথা ব্যথা করছে। কোন গায়েবী শক্তি তোদের কণ্ঠস্বর গায়েব করে দিল? আপা, গান আছে না, চোখ যে মনের কথা বলে, সেই রকম কিছু বুঝে নাও। নতুন প্রেমের আলাপন চিল্লাইয়া তো করা যাইবে না, তাই যা কিছু হচ্ছে চোখে চোখেই হচ্ছে। এই কথাটা আমাকে আর আয়ুকে উদ্দেশ্য করেই বলেছে বুঝতে পারলাম। বিবাহের বয়স তো ভালোই হলো, প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে চেষ্টা করছি তে আমার চোখের ভাষা কতটুকু বোঝে। আমি তো আপনার চোখের ভাষা বোঝবার মতো নয়, আপনি দেখেন তো আয়ুর চোখের ভাষা বুঝতে পারেন কিনা। ওর চোখ দুটো মনে হচ্ছে মাইক নিয়ে চিল্লাইয়া কিছু বলতে চাই। মানে বলতে চাই, অমুক মার্কেটের জামা সেলাই করতে দিয়ে এসেছি, বাইরে গেলে ভাইয়া যদি একটু নিয়ে আসতেন। আমরা সবাই আবারও নীরব। নীরবতা ভাঙলো আমারই বয়সী এক যুবকের হঠাৎ করে দরজা খোলার শব্দে। দুই হাতে তার 3টা ব্যাগ রয়েছে, কাঁধে একটা আর পিঠে একটা। ভাবি, মজনু ইজ ব্যাক। তাড়াতাড়ি মোরে ব্যাগ মুক্ত করেন, না হলে কিন্তু জন্মের আগে যে মহাকাশে ছিলাম ব্যাগের চাপে সেখানে আবারও জইলা যাইবো। এত ব্যাগ কিসের মজনু? কি আছে এতে? গ্রামের কেলা, কচু, আম, লিচু কিচ্ছু বাদ দেই নাই ভাবি। আপনি শুধু নষ্ট না করে সবটা খাইবেন, এইটাই মোর দাবি। কথা শেষে মজনু চোখের চশমা খুলে চোখ বড় বড় করে তের দিকে তাকিয়েছে। কে ভাবি? মানে সে কেডা? কেডাই সদ্য প্রস্ফুটিত পুষ্পের ন্যায় রূপের বাহার ছড়াইয়া দেওয়া সুন্দরী? সে কি স্বর্গের অপ্সরী? কেডাই লেডিস ফ্লাওয়ার? মজনুর কথা শুনে আয়ু, তে, আপু সবাই মিলে হেসে ফেললো। আমি হাসবো নাকি কাঁদবো ঠিক বুঝতে পারলাম না। এই মজনুর যে হাবভাব সুবিধার ঠেকছে না, এসেই তো তের দিকে নজর। আরে ও আমার ছোট বোন তে, মানে সে আমার বেআইন। আমার ভেতরে উত্তেজনা বাড়ছে তো বাড়ছে। বলছি কি, আপনি তো সবে মাত্র আসলেন, একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নেন, পরে তো পরিচয় নেওয়ার অনেক সময় পাবেন। কে এই বদ ভাবি বেআই বেআনির এমন রোমান্টিক মুহূর্তে আধোয়া বাম হস্ত প্রয়োগ করে? রোজ আপু আমার কথা বলতে যাবে এমন সময়তে চোখের ইশারায় নিষেধ করলো। ও আমার দূর সম্পর্কের কাছের আত্মীয় জাঙ্কুক।
দূর সম্পর্কের আত্মীয় হইয়া এত কাছের সম্পর্কে বাম হস্ত প্রয়োগ করবা না। এই যে জাংকুক, বলে দিলাম। জাংকুক ও হচ্ছে সুগা, আমরা ওকে মজনু বলে ডাকি। সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করে, ভীষণ মজার মানুষ। ওর কথায় আবার কষ্ট পেও না, ও সম্পর্কে আমার চাচাতো দেবর হয়। সুগা আবার রোমান্টিক মুডে পায়ের ওপর ঠ্যাং তুলে হাসি মাখা বদনে থেকে বলল, বেআইন, মজনু কিন্তু সিজনের ফল নয় যে হাজার হাজার পাবেন। আমার মতো মজনুর হয়তো যুগে দুই একটারই আবির্ভাব হয়, তাই একদম দেরি না করে আমার বুকে ঝাঁপাইয়া পড়তে পারেন। কথা শেষ করে মজনু তের দিকে হাত বাড়িয়ে বলল, কাছে পাকা শশা, আপনার রূপ আমার হৃদয়ে মেরেছে প্রেমের ঘষা। ধুর মিয়া, বরিশাল থেকে লঞ্চে ডান্ডা মান্ডা ধরে ঝুলে ঝুলে এসেছেন। হাতে ভাইরাস থাকতে পারে, আগে 20 মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুয়ে আসুন। নিজেও মরবেন আর একজনকে মারারও প্ল্যান করছেন। বেটা, দূর সম্পর্কের বাড়তি আত্মীয় লঞ্চে চড়ে কারা জানো? সাহেবেরা। এই যে আমি এসেছি কেবিন একটা ভাড়া করে রাজকীয় হালে। লঞ্চে চড়ার মজা তোমরা বুঝবে না মনু। তোমরা তো বাসে চড়তে চড়তে পা ফুলাইয়া কেলা গাছ বানাও। তারপর আবার তের দিকে তাকিয়ে মজনু মুচকি হেসে বলল, বেআইন, মুই হাতরা ধুইয়া কামিং সুন। মজনু ভেতরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করলাম। মজনু আশাই আয়ু যে রুমে ঘুমাতো সেটাতে মজনুকে দেওয়া হয়েছে। আয়ু আবার রোজ আপার সাথে শোবে, তার মানে তে আজকে আমার সাথে থাকতেই বাধ্য। অবশেষে তে রুমে গিয়ে ঢুকলো। এই তো সুযোগ। আমি রান্নাঘরে এসে ট্যাপ খুলে চোখে ইচ্ছা মতো পানি ছিটিয়ে চোখ লাল করে ফেললাম। স্লো মোশনে গিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। খাটে গিয়ে বসতেই তে বলল, এই যে এখানে আপনার স্থান হবে না, আপনি নিচে পাটি মেলে শোবেন। আমি চোখ বড় বড় করে তেকে কাছে নিয়ে আসলাম। তে তো আমাকে দেখে অবাক। আমরা বিয়ের পর থেকে এত কাছাকাছি কখনো আসেনি। তের শরীর থরথর করে কাঁপছে। তেকে ছেড়ে রুমের লাইট নিভিয়ে এসে তেকে আবার চাপটে ধরে চেপে শুয়ে পড়লাম। ইতিমধ্যে তে মোড়ামুড়ি শুরু করে দিয়েছে। শক্ত করে বুকে চেপে ধরে বললাম, তে, আমার প্রচন্ড ইচ্ছা একটা রাত তোমাকে বুকে নিয়ে ঘুমাবো। আজকে যদি সেই ইচ্ছা পূরণ হয়, কালকে মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না। এই কথাটা হাই পাওয়ারে ওষুধের মতো কাজ করলো। তে একদম চুপচাপ বুকে মুখ গুজে শুয়ে আছে। তে, যাকে নিয়ে স্বপ্ন দেখা, যার জন্য বাঁচা, তার অবহেলা মানেই বেঁচে থেকেও মরার মতো বাঁচা। জানি জোর করে ভালোবাসা পাওয়া সম্ভব না, তবুও জোর করে আজকে জড়িয়ে ধরলাম। কারণ যদি তুমি আমাকে কখনো ছেড়েও দাও, আমি এসব স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। তুমি যদি আমাকে না চাও, তবে সেটা আমাকে বলে দিও। কালকেই আমি এখান থেকে চলে যাব। তাহলে কিছুক্ষণ নীরবতা। তে সেভাবেই ঘুমিয়ে পড়লো। এই রাতটা আমার কাছে শ্রেষ্ঠ, জীবনের সব থেকে সুখের রাত। প্রিয়জনকে বুকে পেলে বুঝি এমনই হয়। তাই তো প্রিয়জনকে হারানোর দুঃখে পাগল হয়ে যাচ্ছি। খুব ভোরে ঘুম ভাঙতে দেখি তে পাশে নেই। হয়তো আমি ঘুমিয়ে পড়ার পর তে চলে গেছে, কিংবা হয়তো জোর করে জড়িয়ে রাখার ফলে আমার প্রতি রাগ আরো বেড়েছে। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে ছাদে এলাম। এখন শুধু তের সিদ্ধান্ত জানার অপেক্ষা। হঠাৎ মজনু ছাদে এসে উপস্থিত। তোর সম্পর্কের আত্মীয় হইয়াও তুমি তেকে লইয়া ঘুমাও, মরে বললেই হয়তো সে তোমার স্ত্রী। তে দুষ্টুমি করে রোজাপুকে বলতে নিষেধ করেছিল। প্রেমী যদি কপালে না চটে মজনু নাম দিয়া কি ভর্তা কইরা খাইমু, এর চাইতে দেবদাস হওয়া অনেক ভালো। হঠাৎ আমাদের পাশের ছাদে, মানে রোজাপুদের বিল্ডিং এর পাশের বিল্ডিং এ এক সুন্দরী উদয় হলো। ঠিক তখনই মজনু তার শার্টের পেছনে রাখা চশমাটা তাড়াতাড়ি করে চোখে পড়ে নিল। খালি চোখে দেখলেই তো বেশি স্পষ্ট দেখা যায়, চশমার কি দরকার? বেটা, ভাব বলতে যে একটা জিনিস আছে, সেটা কি বোঝেন? নিজেকে স্মার্ট ভাবে ফুটাইয়া তুলতে না পারিলে কি হয়? নয়তো কি মজনুর নাম লইয়া স্বর্গে যাওয়া লাগবে? জীবনে আর বউ চোখে দেখা লাগবে না। এই হ্যালো, কি পাখি, তোমার খবর কি? আমাকে বলছেন? তোমাকেই বলছি সুন্দরী, কিন্তু আমার নাম তো পাখি না। তাহলে কি নামটা বইলা ফেলো ফটাস কইরা? আমার নাম জিমেন। ওয়াও পাখি, কত সুন্দর তোমার নাম। এইবার তো নামটা জানেন, তাহলেও কেন পাখি বলছেন? পাখি তো সুন্দর জিনিস, ঠিক তোমার মতো। তাই তো চশমা পরে আছি দিনের বেলাতেও, যাতে নজর না লেগে যায়। মেয়েটা তো মজনুর কথাই হেসে গড়াগড়ি। আচ্ছা, তোমার নাম জিমিন তাই না? তো যদি আমি তোমার নামের সাথে একটু বাড়িয়ে জিমিনা বলে ডাকি, তাহলে কেমন হবে? ডাকতে পারেন। আচ্ছা জিমিনা। আচ্ছা, জিমিনা শব্দটা আরবি নাকি ফার্সি? মজনুর কথা শুনে জিমিন আবারও হেসে ফেললো। এই মেয়েকে না পটিয়ে আজকে মজনু ছাড়বে না। আমি চুপচাপ নিচে চলে এলাম। তের সিদ্ধান্ত জানতে হবে। তে যদি এত কিছুর পরেও অসম্মতি জানায়, কথা না বাড়িয়ে আজকেই বিদায় হব।
তে আর আমি মুখোমুখি দাঁড়িয়ে তের জবাবের অপেক্ষায় আছি আমি। তে চুপচাপ আছে বলে বললাম, এই প্রেশার আর নিতে পারছি না তে, তুমি কি চাও সোজা সাপটা জবাব দাও। এমন মুহূর্তে হঠাৎ করে মজনুর হৃদয় সে আমাদের কথায় না গলিয়ে বলল, ভোর দুপুরে এগুলো কি? এইটা কি জবাব চাওয়ার সময়? কেন সারা রাত তুই স্বামী স্ত্রী কি মশা মেরেছো? তখন জবাব টবাব যা কিছু চাইবার চাইলেই পারতে। তা কি ঘটনা, কি জবাব চাইছো আমাকেও বলো একটু। না মানে আমাদের পার্সোনাল ব্যাপারে কথা বলছি। পার্সোনাল ব্যাপার নিয়ে রাতে রুমে দরজা বন্ধ করে দুজনে কথা বললো। আমি তো শেষ। শেষ মানে? মজনু আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে রুমেতে দরজা বন্ধ করে দিয়ে লাজুক ভঙ্গিতে বলল, আই এম ইন লাভ। মজনু এখন পিওর লাভার। পিওর লাভার? তাও কি 1 ঘন্টায়? বা মজনু ভাই, আলোর গতিতে ভালোবাসা। এখানে তো বিজ্ঞানও হেরে গেল মনে হচ্ছে। ইতিহাসের পাতা ঘাটাঘাটি করিয়া কোথাও খুঁজিয়া পাইলাম না যে ভালোবাসা বিজ্ঞানের ধার ধারে। আরো শুনেছি বিশাল বিশাল বিজ্ঞানীও ভালোবাসার কাছে কট খায়, কিন্তু ভালোবাসা বিজ্ঞানের কাছে কট খায় না। তাই বলে 5G স্প্রেডে প্রেম? ভাই, প্রেমে পড়তে সময় লাগে না যদি মন সায় দেয়। যেমন চলার পথে 1000 জনকে ভালো লাগে, কিন্তু 1000 জনের প্রেমে আমরা পড়ি না। একজনকে দেখে হৃদয় আনন্দিত হয়। মনে মনে একজন মানুষকে পেলেই জীবনে সুখী হব, এই তো মনের কাম। এরই জন্য তো জীবনকে মই অলরেডি দিল দে চুকে সনম। বুঝছো মোর কথা? আসলে আজ তোমার কথা প্রমাণ করলো তুমি সচ্চা দিলের মজনু। শুভ কামনা তোমাদের জন্য। অন্যদিকে মার্কেট থেকে ফেরার সময় আয়ুর পথ আটকে দাঁড়ায় বজলু ভিলেন। বন্দুকের নলের ডগায় হাত বুলাতে বুলাতে আয়ুকে বলল, এই বজলু ভিলেনের বুলেট প্রুফ হৃদয় ভেদ করে বহু আগেই তোমার প্রেমের বুলেট হিট করেছে আয়ু। আমার হৃদয় তোমার প্রেমে জর্জরিত। কবিরাজ বলেছিলেন জেনে শুনে বিষ করেছি পান। কবিরাজরা কবিরাজি ছেড়ে গীতিকার হওয়া শুরু করলো কবে থেকে আবার? আরে আপা, এই কবিরাজ মানে কবিদের রাজ। ওস্তাদ ওদের আবেগে ভুলভাল বকছে আর কি। এই বজলু ভিলেনের পিস্তলের ডগায় দুনিয়া কাঁপে, কিন্তু সেই পিস্তলের ডগা তোমার সামনেই কাঁপে। ভাবা যায় এগুলো? ওস্তাদ, তাহলে সেদিনে সেই মৃদু ভূমিকম্পের জন্য আপনি আর আপনার পিস্তলে দায়ী? তুই চুপ থাকবি নাকি কানের নিচে একটা দিয়ে চুপ করাতে হবে? কিন্তু আপনার মতো গুন্ডার সাথে প্রেম করার কোনো ইচ্ছা আমার নেই। গুন্ডা হয়ে কেউ পৃথিবীতে আসে না আয়ু। এইটা সত্যি কথা ওস্তাদ। পৃথিবীতে আসার সময় সবাই ল্যাংটো আসে, মানে প্রস্তুহীন আর কি। নিষ্পাপ হয়েই তো আসে। কানের নিচে করে একটা গুলি খাবি হারামজাদা। চুপ থাক। এত গভীরে গিয়ে তোকে বিশ্লেষণ করতে বলেছে কেউ? এসবের মাঝে আয়ু তো হাসতে হাসতে শেষ। আসলে বজলু অনেক আগে থেকেই আয়ুকে পছন্দ করে, কিন্তু আয়ু এতদিন পাত্তা দিত না। দুপুর গড়িয়ে বিকেল। তে দরজা বন্ধ করে রুমের ভেতরে বসে আছে। বাইরে থেকে তের মতামত জানতে চাইলাম। তে সাফ সাফ জানিয়ে দিল আপনি যেতে পারেন। তের উত্তর শুনে চোখের সামনে পুরো পৃথিবী যেন ঝাপসা হয়ে গেল। কিছু বলার নেই আর। চলে যাবার উদ্দেশ্যে পা বাড়ালাম। ড্রয়িং রুম পার করে আসতেই শুনলাম তের রুমে দরজা খটাস করে খুলে গেল। হ্যালো মিস্টার স্বামী, ফিরনি খেতে চাও? তাহলে পেছনে তাকাও। আমি ঘুরে দাঁড়িয়ে দেখে আসলে ক্রাশ খাবো নাকি টাস্কি খাবো নাকি ভিড়মি খাবো সেই সিদ্ধান্ত নিতে গিয়ে জ্ঞান হারানোর উপক্রম। আমার সামনে দাঁড়িয়ে আছে একটা হলুদ পাখি, চোখ ফেরানো দায়। তে হলুদ শাড়ি পরেছে। আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি তের দিকে। তে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমাকে একা ফেলে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তেকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। এমন সময় দরজা ঠেলে বজলু ভিলেন ঘরে ঢুকলো। স্বামী স্ত্রীর এমন রোমান্টিক মুহূর্তে বিরক্ত করেন, ঢুকতে লজ্জা করে না ভেতরে? আরে রাখো তো লজ্জা। আমার বোন বহুদিন পরে গতকালে এসেছে, তো সেই খুশিতে আমরা এখন কি নাচবো? আপনার বোন এসেছে সেটা বাসায় বাসায় গিয়ে বলার কি আছে? আমাদের ওস্তাদের একটাই বোন। মা বাবার মৃত্যুর পর বোনকে সে কখনো হাসতে দেখেনি। গতকাল এই বাসারই কেউ ওস্তাদের বোনকে হাসাইছে। ওনার বোনের নাম কি? জিমিন। এই রে, কে লোক করেছে? তার মানে গতকাল ছাদে মজনু যাকে পটিয়েছিল সে বজলু ভিলেনের বোন। মজনু তো গায়েব। জিমিন যে বজলু ভিলেনের বোন সেটা শুনেই মজনুর তো হালুয়া টাইট। সে বাথরুমে আত্মগোপন করলো। শেষমেশ বাথরুমের দরজা ভেঙে মজনুকে বের করা হলো। মজনুকে তারা সবাই জিমিনদের ছাদে নিয়ে গেল। আমি তে রোজাপা আয়ু সবাই জিমিনদের ছাদে উপস্থিত। গতকালের পর থেকে আমার মনে হচ্ছিল আমি আপনাকে পেলে সুখী হব। আমি আপনাকে স্বামী হিসাবে পেতে চাই। ও খোদা, এই কথা সোজাসুজি কইলেই হয়তো মই নিজে কাজে লইয়া উপস্থিত হইতাম। তোমার ভাইয়ের ভিলেন স্টাইলে এন্ট্রি নেবার কি দরকার ছিল? মোর কলিজার পানি তো ভয়ে বাষ্প হইয়া উইরা গেছে। বজলু কোমর থেকে পিস্তল বের করে নলের ডগায় হাত বোলাতে বোলাতে বলল, বজলু ভিলেন নামটা কি খালি খালি রেখেছে? প্রয়োগ তো করা লাগবে। ভাই,
তুমি কি কখনো ভালো হবে না? বজলু টেবিলের উপর পিস্তল রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো ভালো হতে চাই রে, কিন্তু আমাকে ভালো হতে দিল না। ওটা আবার কে ভাই? বজলু হাতের ইশারায় আয়ুকে দেখিয়ে দিল। তারপর সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। আপনি যদি সত্যি ভালো হয়ে যান তাহলে আমার কোনো আপত্তি নেই। দিন তারিখ দেখে মজনু আর জিমিনের এবং বজলু আর আয়ুর বিয়ে হয়ে গেল।